হঠাৎ সন্ধে প্রেজেন্টস রুদ্রকেশ বসুর অ্যাডভেঞ্চার। এখানে ভয়, থ্রিল, রহস্য সবই আছে। আজ আপনারা শুনবেন রুদ্রকেশ বসুর প্রথম গল্প, মূর্তি চৌর্য রহস্য। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, প্রধান চরিত্রে রুদ্রকেশ, সুজিত। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, পর্ণব ভট্টাচার্যের কলমে সত্য সন্ধানী রুদ্রকেশ বসুর গল্প, মূর্তি চৌর্য রহস্য। গত 2 সপ্তাহ আগে একটা জটিল কেস সলভ করাতে রুদ্রকেশের হাতে বেশ ভালো অঙ্কের নগদ টাকা এসেছিল। শাসালো মক্কেল আর আমারও গল্পের বই ভালো বিক্রি হওয়ায় ট্যাগ ফুলে ফেপে উঠেছিল। তাই আমি, রুদ্রকেশ আর বৌমা দার্জিলিং বেড়াতে এসেছি। এর আগে হ্যারিসন রোডের মেসবাড়ি ছেড়ে একটা অন্য বাড়ি ভাড়া নেওয়ার জন্য বৌঠানের পিড়াপিড়িতে সেরকম কোনো ফল হয়নি। এটা না যে আমরা চেষ্টা করিনি, কিন্তু ভাড়া বেশি হওয়ার জন্য আমরা এগোতে পারিনি। রুদ্রকেশ কথা দিয়েছিল যে পরের সপ্তাহে আবার খোঁজ নিতে বেরোবে, কিন্তু হঠাৎ সেদিন সুদর্শন বাবুর বোনের আত্মহত্যার কেসটা চলে গেল। সেই কেসটা মেটানো হলে পর রুদ্রকেশের মাথা থেকে এই নতুন বাড়ি খোঁজার ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল। এটা বলবো না যে আমিও খুব মনে রেখেছিলাম। তাই আজ বৌমার গোসা ভাঙাতে আমরা হাওয়া বদলে এলাম। বৌমা দেখছি বেজায় খুশি। নিয়মিত ঠেস মারা কথাগুলো গতকাল থেকে বন্ধ হয়েছে। এখানে আসার বিষয়টা আমি আর রুদ্রকেশ দুজনেই চেপে গিয়েছিলাম। এই চমকটা রুদ্রকেশেরই পরিকল্পনা ছিল। আমাকে বেশ কড়াভাবে আদেশ করেছিল যাতে বৌমা ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আমিও জো হুকুম মেরে আঁকা বলে মুখে কুলু বেটেছিলাম। গতকাল সকালে ট্রেনের টিকিটগুলো আর নতুন কেনা শীতের পোশাক হঠাৎ সামনে এনে রাখায় বৌমার চক্ষু চড়ক গাছ। শীতের পোশাকগুলো প্রথমে সামনে আনেনি রুদ্রকেশ, টিকিটগুলো ওর পকেটেই ছিল। সকালে চা খাওয়া হলে পর রুদ্রকেশ সুরসুর করে বৌমার দিকে ওগুলো এগিয়ে দিল। বৌমা একদম আদিক্ষেতা করবে না তো বলতেই যাচ্ছিল, ঠিক তখনই রুদ্রকেশ পকেট থেকে টিকিটগুলো বের করে সামনে ধরল। তারপরে আর কি, বৌমা ছো মেরে টিকিটগুলো কেড়ে নিয়ে দেখতে লাগলো। ভীষণ উত্তেজিত হয়ে বলল, দার্জিলিং? ও মা, আমার কতদিনের ইচ্ছা। এই আমরা কবে যাচ্ছি? প্রত্যুত্তরে রুদ্রকেশের আগামীকাল বলায় বৌমা কেমন যেন মূর্ছা গেল। বলল, তোমরাও না সত্যি আগে বলতে হয় তো এসব নাকি? বাড়িতে তো একটা ভালো শীতের পোশাকও নেই। এই কথা শুনে রুদ্রকেশ ওর এক পেশে হাসিটা দিয়ে একটু গলা খাঁকড়িয়ে বলল, সুজিত। আমি ভেতরে গিয়ে সব নতুন কেনা পোশাক বের করে আনলাম। বৌমার উল্লাস দেখে বড্ড ভালো লাগলো। আমরা পৌঁছেছি ঘন্টা 3 আগে। রুদ্রকেশ আর বৌমা একটু বেরিয়েছে। আমি বেরোবো না শুনে রুদ্রকেশ একটু চোখ রাঙানি দিল। আমি বললাম, আমার মাথাটা একটু ধরেছে গো, তোমরা ঘুরে আসো, আমি বরং একটু লেখালেখি করি। হ্যাঁ, তবেই হয়তো মাথার ব্যথাটা একটু কমবে। যাই হোক, একটা মাথা ব্যথার ওষুধ এনো তো, একবার কালকেই বেরোবো। রুদ্রকেশ মাথা নেড়ে বেরিয়ে গেল। পরদিন সকালে 3 জনে বাজার চত্বর পেরিয়ে হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় এসে পৌঁছালাম। বৌমা দৃশ্য দেখে আহা আহা করছে, আর আমার এদিকে একটা গোটা উপন্যাস লিখে ফেলতে ইচ্ছা করছে। সবুজ পাহাড়, নাম না জানা পাখির শিশের শব্দ, দূরে বরফে সুসজ্জিত সুন্দর সাদা কাঞ্চনজঙ্ঘা। আহা, কি অসামান্য অসাধারণ দৃশ্য! প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ হয়ে যখন অন্য এক জগতে ভাসছি, তখনই শুনতে পেলাম একটু দূর থেকে, আরে সুজিত নাকি? ঘুরে দেখলাম একটা কোট প্যান্ট পরা লোক, মুখে চাপদাড়ি। ঠিক চিনতে পারলাম না। লোকটা আবার আমার কাছে এসে বলল, আরে চিনতে পারছো না? আমি জগপতি, মনে আছে? যোগু যোগু করে রাগাতে আমাকে মনে পড়লো? জগপতি? আরে ভাই, কি খবর তোমার? ভালোই বেশ, তুমি তো চিনতেই পারলে না।
তবে না চেনাটাই স্বাভাবিক। কলেজের দিনে আমার মুখে এত দাড়ি ছিল না, তবে তুমি সেরকমই আছো, এক ফোঁটাও পাল্টাওনি। বললাম, কি আর বলবো, এই দাঁড়াও আলাপ করিয়ে দিই। এটা হলো আমার বন্ধু রুদ্রকেশ আর ওর স্ত্রী। রুদ্রকেশ আর বৌমা এগিয়ে আসাতে জগপতির দিকে তাকিয়ে দেখলাম থুতনিতে হাত দিয়ে কি একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, আপনি ডিটেকটিভ রুদ্রকেশ বসু? ডিটেকটিভ নই, সত্য সন্ধানী। নমস্কার। বলে রুদ্রকেশ হাত জোর করল। জগপতি হেসে বলে উঠল, আরে নমস্কার নমস্কার, আপনি তো বিখ্যাত লোক মশাই। সুজিতের লেখা আমি অনেক পড়েছি, ওর লেখার মাধ্যমেই তো আপনাকে চেনা। আপনাদের পেয়ে গেছি যখন, আমার একটা বেয়ারা রিকোয়েস্ট রাখতেই হবে। কি অজিত, এত বছর পরে পুরনো বন্ধুর সাথে দেখা, আশা করছি আবদারটা নিশ্চয়ই ফেলবে না। বলে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। বললাম, হ্যাঁ, আবদারটা না শোনা অবধি কীভাবে বলি বলো তো? জগপতি বলল, আবদারটা এই যে আগামীকাল আমার সাথে আপনাদের আমার বাড়ি যেতে হবে। দয়া করে অস্বীকার করবেন না, আপনাদের আসতেই হবে। কিন্তু আমাদের বাড়ি 150 বছর পুরনো, খুব সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে। এখান থেকে বেশি দূরও নয়, ঠিক কাছেই, চটকপুর। এখান থেকে ওই 14 মাইল মতো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বাড়িটার গল্পই কি তুমি বলতে? কি একটা মন্দির আছে পুরনো? জগপতি বলল, হ্যাঁ সুজিত, ঠিকই ভেবেছ, এই বাড়িটার গল্পই কলেজে শুনেছিলাম তোমাকে। রুদ্রকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা, কতক্ষণ সময় লাগবে যেতে, মানে এই দার্জিলিং থেকে? আমার মোটর আছে তো, অসুবিধা হবে না। খুব বেশি হলে 1.5 ঘন্টা মতন। তাহলে আপনারা আসছেন তো? রুদ্রকেশ একবার আমার দিকে তাকিয়ে আরেকবার বৌমার দিকে তাকিয়ে হ্যাঁ বলল। জগপতিকে দেখে মনে হলো ও সত্যিই খুব খুশি হয়েছে আমাদের এই সিদ্ধান্তে। হাত জোর করে বলল, অসংখ্য ধন্যবাদ রুদ্রকেশ বাবু। এই ভালো কথা, আপনার উঠেছেন কোথায়? আমি বললাম, হোটেল কাঞ্চন। বেশ বেশ, আমি কাল সকাল 8টায় মোটর নিয়ে পৌঁছে যাব। এখন আসি তাহলে, নমস্কার, কাল দেখা হচ্ছে তাহলে। বলে জগপতি চলে গেল। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পরে আমরাও আবার হাঁটা দিলাম। সকালের জলযোগ শেষ হলে পর আবার হোটেলে ফিরে গেলাম। রুদ্রকেশ স্নান করে এসে বলল, কি হে সুজিত, এই জগপতির ব্যাপারে কিছু বলো, শুনি একটু। বৌমাও এসে বসলো পাশে। বললাম, হ্যাঁ, জগপতির সাথে কলেজে আলাপ হয়েছিল। বেশ জেনুইন ছেলে, আমারই বয়সী। কলকাতা একটা মেসে থাকতো। বলতো ওদের একটা বহু পুরনো বাড়ি আছে, বড় ফ্যামিলি, সবাই দেশে এদিক ওদিক ছড়িয়ে আছে। যতদূর মনে পড়ে ওরা 4 ভাই, এর বেশি সেরকম কিছু মনে পড়ছে না। রুদ্রকেশ মাথা নাড়ল। পরদিন কথা মতো ঠিক সকাল 8টায় হোটেলের বাইরে মোটরের আওয়াজ পেলাম। আমরা তৈরি হয়েই ছিলাম। বাইরে বেরিয়ে দেখি জগপতি পায়চারি করছে। আমাদের দেখেই এক মুখ হাসি নিয়ে সে বলল, সুপ্রভাত। রুদ্রকেশ উত্তর দিল, সুপ্রভাত জগপতি বাবু। আচ্ছা, আপনাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? না না, এখনো হয়নি। ভালোই হলো, বাড়িতে সব ব্যবস্থা হয়ে গেছে, সবাই আপনাদের অপেক্ষায়। বেশ, চলুন। 3 জন মিলে পেছনে ঠেসাঠেসি করে বসা হলে পর ওখান থেকেই পেছন দিকে ঘুরে কথা বলছিল। বাড়িতে কে কে থাকে জিজ্ঞাসা করাতে বলল, আমরা 4 ভাই। বড়দা গজপতি হালদার, গত বছরই 62 পূর্ণ করেছেন। মেজদার নাম উমাপতি, বোম্বেতে লোহার ব্যবসা। সেজদা মেধাপতি, কলকাতাতেই থাকেন, তবে শুনলাম কিছু মাস চটকপুরের বাড়িতেই আছেন। সেজদারও লোহারই ব্যবসা। আর আমিও কলকাতাতেই থাকি, ওই যাদবপুরের কাছে। ভালো বিষয় হচ্ছে এই যে আপনারা যাচ্ছেন, এখন আমরা 4 ভাই এখানেই আছি। আমি বাদে সবাই ব্যবসার সাথে যুক্ত। আমি রাইটার্স বিল্ডিংয়ে কেরানির কাজ করি। রুদ্রকেশ জিজ্ঞাসা করল, সবাই এখন একসাথে? তবে এটা ভালো। আচ্ছা, সুজিত কি যেন একটা মন্দিরের কথা বলছিল আমাকে কালকে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের বাড়িতে বাবা বিশ্বকর্মার একটা পুরনো মন্দির আছে। শুনেছিলাম মন্দিরটা আমাদের পূর্বপুরুষ বানিয়েছিলেন। জগপতি একটু থামল, কি যেন ভেবে আবার বলল, একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, কিছু মাস ধরেই আমাদের এলাকায় বেশ কয়েকটা মৃত্যু ঘটেছে, সবটাই নাকি আত্মহত্যা। বলে আবার হাসি মুখে বলল,
তবে আপনাকে এসব নিয়ে তদন্ত করতে হবে না, আপনি গেলেই আমরা খুশি। রুদ্রকেশ একবার আমার দিকে তাকালো, তারপরে বৌমার দিকে। রুদ্রকেশ এরপর একটা সিগারেট ধরিয়ে বলল, কারা মারা গেছেন বলতে পারেন? মানে বলতে চাইছি যে পুলিশ কোনো যোগসূত্র পেয়েছে কি? না, তেমন কিছুই না। যেই যোগসূত্রটা পাওয়া গেছে সেটা ঠিক পুলিশের হজম হচ্ছে না, আর না হওয়াটাই স্বাভাবিক। যত সব কুসংস্কার, ওসব দিয়ে কি যুক্তি দাঁড় করানো যায় বলুন? কুসংস্কার কেমন বলুন তো? জগপতি একটু হেসে বলল, ওসব আপাতত বাদ দিন না। আমি বললাম, আরে তুমি বুঝতে পারছো না, সত্য উদ্ঘাটনের কোনো ছুতো পেলে আমার এই বন্ধুটাই নিজের সর্বস্ব ভুলে গিয়ে নিজেকে লুটিয়ে দেয়। রুদ্রকেশ সিগারেটটা জ্বালিয়ে মাত্র দুটো টান দিয়েছিল। পাশ থেকে বৌমা বলে উঠল, সকাল থেকে এই নিয়ে 4টে। আমার বেশ মজা লাগলো, তাই এই সুযোগটা আর ছাড়লাম না। বললাম, হ্যাঁ সত্যি তো, তোমায় কতদিন বারণ করেছি বলো তো, দাও সিগারেটটা দাও। রুদ্রকেশ আমার দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে এক্ষুনি গিলে খাবে। যাই হোক, এটা বলে রাখা ভালো যে রুদ্রকেশ গোয়েন্দা, এটা ওর পেশা নয়, নেশা। এই কথাটা আমি আপনাদের আগেও বলেছি। আমরা পাঠকরা নিশ্চয়ই নানা ধরনের গোয়েন্দা গল্প পড়েছি। তারা জানে যে শার্লক ও কিরিটি চলেন অবজারভেশন ও ডেডিকেশনের ওপর, অর্থাৎ পর্যবেক্ষণ ও কার্জন ক্ষমতা। রুদ্রকেশ চলে একেবারে অন্য পথে, ও কাজ করে নিজের ইনস্টিংক্টের ওপর। আর রইল প্রেম। ওর বিয়ের আগে ভাবিনি কখনো যে রুদ্রকেশ এইরকম হতে পারে। বিয়ের আগে যে মানুষটাকে দেখেছি সেই মানুষটাকে আর চেনাই যায় না। রুদ্রকেশ আর বৌমার এই এতখানি বিরল যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। নেহাত জগপতি রয়েছে, তাই এখন অবধি বন্ধ আছে। জগপতিদের বাড়ি পৌঁছাতে লাগলো প্রায় 2 ঘন্টা 20 মিনিট। বাড়ির সিংহদ্বার পেরোবার পরে গাড়ি আরও 5 মিনিট মতো এগোলো। বললাম, বাবা জগপতি, এ তো বিশাল কম্পাউন্ড। জগপতি বলল, আরে এ তো সবে শুরু, চলো চলো, এখনো অনেক কিছু দেখার আছে। সিংহদ্বার পেরোনো থেকে দেখছি আম, শিমুল, লিচু, শাল, সেগুন, অশ্বত্থ গাছের অসম্ভব সুন্দর সারি। গাড়ি বারান্দায় গিয়ে গাড়ি থামতেই একজন ভীষণ বুড়ো চাকর এসে গাড়ির দরজা খুলে দিল। বাড়ির সামনেটা নুড়ি পাথর বিছানো, মধ্যিখানে একটা গোল ফোয়ারা, আর ফোয়ারাতে ঘিরে রয়েছে নানা রঙের ছোট ছোট ফুল গাছ। একদিকে দেখলাম 2-3টে বাচ্চা একটা বল নিয়ে ঘাসের ওপর খেলছে। বিরাট বড় মাটির রঙের বাংলো। বাড়িটা যে বহু পুরনো সেটা আর বলে দিতে হয় না। বাড়ির একদিকে দেখলাম মেরামতের কাজ চলছে। রুদ্রকেশ ও বৌমাকে দেখলাম ওরাও মনোমুগ্ধকর দৃষ্টিতে আশপাশটা দেখছে। হঠাৎ আমাদের পুলকিত দৃষ্টিপাতের মাঝে জগপতির কণ্ঠস্বর শুনতে পেলাম, আরে এসব দেখার অঢেল সময় আছে, আগে ভেতরে চলুন। বাড়ির দিকে এগোতেই একজন ভদ্রলোককে দেখলাম বাড়ি থেকে বেরোচ্ছেন। জগপতি আলাপ করিয়ে দিল, রুদ্রকেশ বাবু, সুজিত, এই যে এ হলো আমার শেষ দাদা। ভদ্রলোক স্নিগ্ধ কণ্ঠে নমস্কার করে রেলগাড়ির মতো গড়গড় করে বলে গেলেন, নমস্কার, আমি মেধাপতি। সুজিতবাবুর গল্প আমি অনেক পড়েছি। সাক্ষাৎ সত্যসন্ধানী রুদ্রকেশ বসুকে সামনে থেকে দেখার সুযোগ হবে কখনো ভাবতে পারিনি। যাক, আপনারা এসে পড়েছেন, আমি খুব খুশি। দুঃখিত, আমাকে একটু জরুরি কাজে একটু শিলিগুড়ি বেরোতে হচ্ছে। কাল পরশু কবে ফিরবো বলতে পারছি না। আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে। আমি নিজে দাঁড়িয়ে এখান থেকে আপনাদের ঘরগুলো গুছিয়ে রেখেছি। ভাই আমাকে কালকেই টেলিফোন করে জানিয়ে দিয়েছিল। আমাকে মাফ করবেন, আমাকে একটু বেরোতে হবে। আমি আসলাম। বলে কান ধরে ক্ষমা চেয়ে প্রায় ছুটে ছুটে বেরিয়ে গেলেন। আমি বললাম, বাবা তোমার দাদার তো বেজায় তারা দেখছি। শেষদা আগাগোড়ি একটু এরকম, সবকিছুই শেষ মুহূর্তে মনে পড়ে, তারপর আর কি তাড়াহুড়ো হুটোপাটি। ভদ্রলোক বেশ ইন্টারেস্টিং তো। রুদ্রকেশ একটা সিগারেট বের করে বলল। সেটা দেখে বৌমা ছো মেরে হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে নিজের আঁচলের তলায় ঢুকিয়ে নিল। এরা পারেও বটে। ভেতরে ঢুকে দেখলাম বিশাল বৈঠকখানা, চারিদিকে চাকরের আনাগোনা দৃশ্যমান।
বাম দিকে দেখলাম বিশাল আকারের আদিকালের সোফা। সেখানে বসে পাইপ টানছেন এক ভদ্রলোক। জগপতি আলাপ করিয়ে দিল। আসুন রুদ্রকেশ বাবু, এসো সুজিত, ইনি হচ্ছে আমাদের বরদা শ্রী গজপতি হালদার। কেন এসেছেন আপনারা এখানে? আপনারা জানেন না এই গ্রামে এখন কি চলছে? বরদা, এনারা... চুপ করো, আমি কথা বলছি তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনার কাজকর্মের সাথে আমি ভালো মতোই পরিচিত। তাই বলছি, যদি ভ্রমণের জন্য এসে থাকেন তাহলে শুধু ভ্রমণের ওপরেই মনোযোগ দিন। থাকুন, অ্যাশ করুন, ভ্রমণ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু সব বিষয় নাক গলানোটা এখানে না হলেই ভালো। মনে রাখলে খুশি হই। আর আমার এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভালোর জন্যই বলছি। বলে গজপতিবাবু উঠে চলে গেলেন। জগপতির দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলছে। রুদ্রকেশ গিয়ে কাঁধে হাত রাখতেই বলল, আমি হাত জোর করে ক্ষমা চাইছি রুদ্রকেশ বাবু। রুদ্রকেশ একটু হেসে বলল, আমরা কিছুই মনে করিনি জগপতি বাবু, এইসব আমাদের সাথে আগেও ঘটেছে আর বহুবারই ঘটেই চলে। আমরা যেখানেই যাই এরকম মানুষ দুটো একটা থাকেই আর কি, যারা আমাদের খুব একটা পছন্দ করেন না। এইসবে আমাদের অভ্যেসই আছে, খামোখা আপনি কিছু মনে করবেন না। তবু আমার বড্ড খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, এইসব বাদ দিন, আমাদের ঘরটা একটু দেখিয়ে দিন, একটু গিয়ে বসি। হ্যাঁ চলুন। বলে সিঁড়ির দিকে এগোলাম। বাড়ির বিশাল বৈঠকখানার ডান দিকে সিঁড়িটা উপরে উঠে বাম দিকে ঘুরে গিয়ে দোতলায় উঠে গেছে। আমরা উপরে উঠলাম। উঠে গিয়ে পেল্লায় একটা বারান্দা আর 7-8টা ঘর পেরিয়ে আমাদের ঘর। আগে রুদ্রকেশ আর বৌমা, আর পরেরটা আমার আর জগপতির। আমার ব্যবস্থা জগপতি নিজের ঘরেই করেছে। বুঝতে পারছি যে পুরনো বন্ধুকে পেয়েছে, প্রচুর গল্প করার আছে। ব্যাগপত্র রাখা হলে পর জামা কাপড় বদলে বাইরে বেরিয়ে রুদ্রকেশের ঘরের দরজায় টোকা দিলাম। রুদ্রকেশও দেখছি নতুন একটা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। আমরা আবার সেই প্রকাণ্ড বারান্দাটা পেরিয়ে নিচে গেলাম। জগপতি আমার সাথেই ছিল। ও বলেছে এই কদিন ও আমার সাথেই থাকবে। নিচে যেতেই একজন চাকর এসে এক গাদা খাবার দিয়ে গেল। আমার তো চক্ষু চড়ক গাছ। জগপতি বলল, আরে দেখলে হবে নাকি, নাও খাওয়া শুরু করো। খেতে বসলাম। লুচি, কাশ্মীরি আলুর দম, পনির, ছোলার ডাল, আরো 5 রকমের মিষ্টি। বুঝলাম এখানে যতদিন থাকবো আহারটা বেশ সাংঘাতিক হতে চলেছে। সেই অনুযায়ী শরীরটাকে প্রস্তুত করতে হবে। প্রাতরাশ যথাযথ পেটের মধ্যে চালান করে বিশাল একটা ঢেকুর তুলে উঠেছি। এমন সময় বাড়ির মেজ ছেলের সাথে দেখা হলো। ভদ্রলোক শারীরিকভাবে অসুস্থ। আমাদের দেখে হাসি মুখে এগিয়ে আসছেন। জগপতি আলাপ করিয়ে দিল, এই হলো আমাদের মেজদা শ্রী উমাপতি হালদার। আমরা নমস্কার করলাম। ভদ্রলোকও বুকে হাত দিয়ে প্রত্যুত্তর জানালেন। ওনার গত বছর এই সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। জগপতি বলল, কে একজন পুকুর থেকে ফেলে দিয়েছিল ওনাকে। লোকটাকে ধরতে পারিনি আমরা। ভাগ্যিস তখন বরদা আমাদের পাশেই ছিল, তাই ঝাঁপ দিয়ে মেজদাকে তুলে আনে। আর মেজদার জলে ফোবিয়া আছে, মারাত্মক শখ পেয়েছিলেন তিনি। এই শখের কারণেই আর কথা বলতে পারেন না। আমি উমাপতি বাবুর মুখের দিকে দেখলাম, বড্ড মায়া লাগলো। তারপরে জগপতি আমাদের একটা ঘরে নিয়ে গেল, যেখানে ওনার বৃদ্ধ মা পা ছড়িয়ে বসেছিলেন, হাতে বেলচা নিয়ে সুপারি কাটছেন। আমরা ঘরে ঢুকতেই তরাক করে মুখটা আমাদের দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, কে? আমি চৌকু, আর এনারা আমার বন্ধু, আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। আমরা 3 জনেই গিয়ে ওনাকে প্রণাম করলাম। থাক 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 বাবা, ভালো থাকো। তাই ঘাটের মরাকে দেখতে এলে যে বড়? আমি বললাম, এ বাবা এরকম বলছেন কেন? আর কেন, আর ভালো লাগে না গো, চোখেও দেখতে পাই না, বাতের ব্যথায় পা ভাঁজ করতে পারি না, নানান কষ্ট শরীরে। তা তোমরা এখানে আছো তো কদিন, দেখিস যোগু ওদের যেন কোনো অসুবিধে না হয়। ঘর থেকে বেরিয়ে জগপতি বলল, মা আর চোখে সেরকম দেখতে পায় না, কিন্তু কান একদম তুখর। এদিক ওদিক দেখতে দেখতে সময় কেটে গেল।
ওদিকে বৌমা সঙ্গী পেয়ে গেছে, জগপতির স্ত্রীর সাথে চুটিয়ে আড্ডা চলছে। তাই আমি, রুদ্রকেশ আর জগপতি তিনজন মিলে একটু বেরোলাম বলতে এই বাড়ির কম্পাউন্ডের বাইরেটা চারপাশটা ঘুরে দেখছিলাম। জায়গাটা পুরো গাছপালায় ভরা। আমি আগে আগে হাঁটছিলাম আর পেছনে জগপতি আর রুদ্রকেশ কথা বলছিল। এমন সময় খেয়াল করলাম একটা ঝপঝপের আওয়াজ। ভেতর থেকে কি একজন লাঠি হাতে বৃদ্ধ খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলেন। উনি আমাদের দেখে থামলেন, আমরাও থামলাম। বৃদ্ধ এগিয়ে এলো, আমাকে কিছুক্ষণ দেখলেন, তারপর ওনার চোখ গেল রুদ্রকেশের দিকে এগিয়ে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে কি একটা বিড়বিড় করলো, তারপর মাথা নাড়তে নাড়তে চলে গেল। অদ্ভুত। জগপতি কিছু জিজ্ঞাসা না করাতেই বলল, এনাকে ছোটবেলা থেকেই দেখছি এরকমই খ্যাপাটে গোছের। রুদ্রকেশ একটা বলল। দুপুরে খাওয়ার পরে আমি, জগপতি, রুদ্রকেশ আর বৌমা চারজন মিলে উপরের ঘরে আড্ডা বসিয়েছি। আড্ডার সিংহভাগ যদিও আমার লেখা রুদ্রকেশের আগের কেসগুলোই। জগপতির প্রশংসায় পঞ্চমুখ। বৌমাকেও লক্ষ্য করলাম। এখানে এসে বেজায় খুশি। আড্ডা শেষ হলে পর জগপতি বলল, এখন একটু জিরিয়ে নিন, বিকেলে আপনাদের মন্দির দেখাতে নিয়ে যাব। হ্যাঁ চলো একটু জিরিয়ে নেওয়া যাক। আমি আর জগপতি উঠে নিজের ঘরে গেলাম। ঘুম আমাদের হয়নি, শুয়ে শুয়ে গল্প করছিলাম। কিছুক্ষণ পরেই দরজায় টোকা পড়ল। খুলে দিতে দেখলাম রুদ্রকেশ এসেছে। জগপতি বলল, আরে রুদ্রকেশ বাবু, আসুন আসুন, বসুন। রুদ্রকেশ এসে বসলো। আচ্ছা জগপতি বাবু, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন না। এই কি ব্যাপার বলুন তো? প্রথম দিন আপনি বললেন যে অনেকগুলোই খুন হয়েছে। আপনার বাড়ি আসার পর আপনার বড়দাও বললেন যে এই গ্রামে কিছু ঘটনাও ঘটেছে। এই বিষয়টাতে যদি একটু আলোকপাত করতেন তাহলে খুবই ভালো হয় আর কি। বুঝতেই তো পারছেন, এটাই তো আমার জীবিকা। এমন একটা জায়গায় এলাম যেখানে এত রহস্য, আর আমি যদি কিছুই জানতে না পারি তাহলে বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা কিরকম হতে পারে। জগপতি একটু হেসে বলল, বুঝতে পারছি ব্যাপারটা বহু পুরনো। ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে শুনেছিলাম যে আমাদের পরিবারের উপর ওই বিগ্রহ মূর্তি বাবা বিশ্বকর্মার অভিশাপ আছে। তখন ভয় লাগতো। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পরে এই বিষয়গুলোকে কুসংস্কার বলে কাটিয়ে দিই। ভোকা লাগে নাকি আমাদের মন্দিরের এক পূজারীকে আমাদেরই পরিবারের কেউ গলা কেটে হত্যা করেছিল। এই পূজারী বলেছিল যে ওই মন্দির নাকি প্রচুর পরিমাণে সোনা গয়না রাখা আছে। তো সেই হত্যাকারী এই ব্যাপারটা জানার পরে ওই পূজারীকে চেপে ধরে, কিন্তু ওই পূজারী কিছুই বলেনি, তাই জন্য তাকে মরতে হলো। মা এখনো বলে যারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে তাদেরও নাকি একই অবস্থা হবে, কিন্তু আমার কিচ্ছু হয়নি। এর আগেও যদিও এটা খুলে কাউকে আমি বলিনি, তবে এসব অভিশাপ টভিশাপে আমার একদমই বিশ্বাস নেই। রুদ্রকেশ বাবু, এখন সায়েন্সের যুগ। এখন যারা এইসব নিয়ে বিশ্বাস করে বা ভাবে তাদের মূর্খ ছাড়া আর কিছুই বলার নেই। বুঝলাম। আর ওই যে বললেন যে কিছু মানুষ খুন হয়েছেন। হ্যাঁ, এটা কিছু মাস আগেই শুরু হয়েছে বলতে পারেন। গলা কাটা অবস্থায় লাশ পাওয়া গেছে। সব মিলিয়ে এখন অবধি 4টে। আচ্ছা, সবার খুন কি একইভাবে করা হয়েছে? ইয়েস স্যার। রুদ্রকেশ মাথা নেড়ে বলল, সিরিয়াল কিলিং। স্থানীয় পুলিশ স্টেশনের ওসি পড়াল বাবু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সুরা হয়নি এখনো। আচ্ছা, এই শেষ খুনটা কবে হয়েছে? আগের মাসের 3 তারিখ, রবিবার ছিল। দেখতে হচ্ছে সুজিত। দেখতে হচ্ছে মানে? না না রুদ্রকেশ বাবু, আপনি এখানে বেড়াতে এসেছেন, আপনাকে কোনো রকম বিপদে আমরা ফেলতে দিতে পারি না। বিপদ তো সর্বদাই আমাদের সাথে থাকে, কখন কি হয় সেটা তো আর বলা যায় না। বিপদকে ভয় পেলে সত্য অন্বেষণ বন্ধ করে দিতে হবে জগবন্ধু বাবু, আর সেটা তো হতে দেওয়া যায় না, কি তাই তো? আপনি যদি স্বেচ্ছায় এই বিষয়টাতে জড়িয়ে পড়তে চান, আপনাকে একা আমি ছাড়ব না। আমি জানি সুজিত তো থাকবেই আপনার সাথে, আর আমিও থাকবো। সে কি মেয়েটা হয় নাকি? কোনো সাহায্য লাগলে আমি অবশ্যই আপনাকে জানাবো। রুদ্রকেশ উঠে নিজের ঘরে চলে গেল। হয়তো বৌমাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানাতে গেল। বিকেলে ঘুম থেকে উঠে আমরা 4 জনে
মোটরে করে আবার বেরোলাম। গন্তব্য জগবতীদের পুরনো বিগ্রহ মন্দির। আচ্ছা, এখান থেকে কত দূর আপনাদের মন্দির? মোটরে যেতে খুব বেশি মিনিট 10। সব থেকে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে সবুজ রং, আর কানে আসছে পাহাড়ি পাখির গান। একটা জঙ্গলের বাইরে মোটর থামলো। আমরা গাড়ি থেকে নেমে দেখলাম লতা পাতায় মোড়া একটা ভাঙা দরজা। দরজার সেরকম কিছুই পড়ে নেই, তবে দুটো স্তম্ভ রয়েছে। আমরা সিগারেট জ্বালিয়ে এগোলাম। ভেতরে এগিয়ে দেখলাম বেশ ঘন জঙ্গল, সূর্যের আলো মাটি অবধি পৌঁছাচ্ছে না। জগবতী বলল, আজ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব বেশি আর আধ ঘন্টা। অন্ধকার নামছে, এই জায়গা একদমই ভালো নয়, সাপ খুব থাকতে পারে, আর এছাড়াও পাহাড়ি বিড়াল ও শিয়ালও আছে। দূরে দেখা গেল ভাঙা একটা দুর্গ, তার আকার বিশাল। বললাম, জগবতী, এটা কোনো দুর্গ বলে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ, আমার পূর্বপুরুষেরা এখানেই থাকতেন, এই দুর্গে। দুর্গের ঈশান দিকে আছে ওই মন্দির, চলো দেখাচ্ছি। আর কিছুটা এগিয়ে জরাজীর্ণ দুর্গ পেরিয়ে মন্দিরটা দেখতে পেলাম। উচ্চতা প্রায় 4 তলা বাড়ির মতো, কিন্তু জগবতী বলল মাত্র 2 তলা। 4টি চূড়ো আছে মন্দিরটির, অসাধারণ সুন্দর, পাথর দিয়ে গড়া, কালের ফেরে গাছ গজিয়ে গেছে। মন্দিরের দেওয়াল দিয়ে পাশেই রয়েছে একটা বিশাল ঝরাযুক্ত অশ্বত্থ গাছ। আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি, বৌমা বলল, আমি যাব না বাবা, আমার বড্ড ভয় লাগছে। বেশ, আজ এমনিও বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, কালই বরং আসা যাবে সকাল সকাল। কি বলো সুজিত? বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, কালই আসা যাবে। ফিরতি পথে জগবতী আমাদেরকে বলল, সকালে আসবো ঠিকই, কিন্তু বেশি আলো আশা করবেন না, কারণ এই বন এত ঘন, দিনের বেলাতেও সেরকম আলো ঢোকে না, সারাক্ষণ প্রায় অন্ধকার। রুদ্রকেশ বলল, বনের ভেতরটা বেশ একটু ঠান্ডাই। তাই জন্যই সাপখোপের আড্ডা আর কি। বাইরে যখন বেরিয়েছি দেখলাম ঝপ করে অন্ধকার নেমেছে। আমরা আবার মোটরে গিয়ে বসলাম। বাড়ি ফিরে দেখি জগবতীর সেজো দাদা মেধাপতি ফিরে এসেছেন। গিয়ে বুঝলাম উনি অধীর আগ্রহে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ভদ্রলোকের বেজায় ঠান্ডা লেগেছে, খালি খুক করে কাশছেন। বৈঠকখানায় সবাই মিলে বসলাম। জগবতীর বরদাও উপস্থিত ছিলেন। গজপতিবাবুর বেশ একটা ব্যক্তিত্ব আছে, বলতেই হবে, মিলিটারি মেজাজ। জগবতী বলছিল উনি নাকি স্প্যাট্রন এনকে বিশ্বাসী। আরও বলছিল নাকি ওরা ছোটবেলায় বরদার কাছে মারও খেয়েছে অনেক। এবারে গজপতিবাবু নিজে থেকেই বললেন, রুদ্রকেশ বাবু, সকালের ওই ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। হি বাবা, ছি ছি, এরকম মোটেই বলবেন না। আপনি বয়স জ্যেষ্ঠ, এরকম ভাবে আমাকে ছোট করবেন না, আমরা কিছুই মনে করিনি। তাই যদি হয় তাহলে বলবো আপনারাও আমায় বড়দা বলে ডাকতে পারেন, কারণ ওই বাড়িতে সবাই ছোট থেকে বড় সবাই আমাকে ওই নামেই ডাকে। বেশ, তাই হবে। তবে তোমাকে যে বিষয়টা বলেছি সেইটা কিন্তু মনে রেখো, কারণ এখানে কিছু মাস আগে আমাদের পরিবেশটা বিগড়ে গেছে, সময় কিন্তু আর আগের মতো নেই। ক্ষমা করবেন বরদা, আমি না চাইতেও বিষয়টার সাথে নিজেকে জড়িয়েই ফেলেছি। এর কারণ নিশ্চয়ই অজানা নয়, যদিও এটা আমার নেশা। একটা গ্রামে এতগুলো মানুষ খুন হলেন আর কোনো মীমাংসা হলো না, অপরাধী শাস্তিও পেল না, পুলিশও কিছু করতে পারলো না। এই বিপদটা তো এই পরিবারের কারুর সাথেও ঘুরতে পারে। আমি যতটা জেনেছি আপনার মেজো ভাই মেধাপতি বাবুর ওপরেও নাকি একবার হামলা হয়ে গেছে। আপনি ওখানে ছিলেন, তাই আপনার ভাইকে আপনি বাঁচাতে পেরেছেন। এরপরে যে আবার এরকম কিছু ঘটবে না, সেটা কি বলা যায়? বরদা রুদ্রকেশের কথা শুনে কিছুক্ষণ চুপ করে ভাবলেন, তারপর চায়ে চুমুক দিয়ে বললেন, তোমার কি মনে হয় তুমি পারবে? কথা দিতে পারছি না, তবে চেষ্টায় যে ত্রুটি রাখবো না সেটা আমি বলতেই পারি। এই আলোচনা আমি প্রকাশ্যে করব না, তুমি চা খাওয়া হলে পর আমার ঘরে আসো। কিছুক্ষণ গল্প গুজব চলল। চা খাওয়া হলে পর আমি, রুদ্রকেশ আর জগবতী বরদার ঘরে গেলাম। বরদা জগবতীকে দেখে খ্যাক করে উঠল, তুমি এখানে কি করছো? না মানে মানে বেয়াদব কোথাকার, যাও এখান থেকে। জগবতী কুই কুই করতে করতে চলে গেল। ওকে কেন তাড়িয়ে দিলাম জানেন?
আমার ছোট ভাই তো, এটা বলবো না যে বড্ড আদর করেছি, বকাঝকাও বেশ করেছি, কিন্তু যোগুকে আমি খুব ভালোবাসি। ওর যদি কিছু একটা হয়ে যায় আমি তাহলে মরেই যাব রুদ্রকেশ বাবু। এবার আসি আপনাদের এখানে ডাকার কারণে। এটা ছোট থেকে শুনে আসছি যে আমাদের পরিবারে বাবা বিশ্বকর্মার অভিশাপ রয়েছে, আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় এটা বলছে যে আপনারা এই বিষয়ে বেশ অনেকটাই জানেন। যোগু বলেছে আপনাদের নিশ্চয়ই, আর আপনাদের বন্ধুদের পাল্লায় পড়লে আর কি হবে, যোগু এটাও নিশ্চয়ই বলেছে আপনাকে। আমি মাথা নিচু করলাম, বড্ড লজ্জা লাগলো। বড়দা আবার বলা শুরু করলেন। শুনেছিলাম অভিশাপটা আমাদের পরিবারের ওপর পড়েছে, কিন্তু এখানে এসেই তা থেমে থাকেনি। বিষয়টা এখন কিন্তু দেখছি, বেশ কয়েক মাস ধরেই দেখছি এর প্রভাব গ্রামের অনেক জনের ওপরেই পড়েছে। বড়দা কথা বলছিল, এমন সময় রুদ্রকেশকে দেখলাম পায়চারি করতে করতে হুট করে দরজার পর্দাটা সরিয়ে বলল, আপনি বোধহয় কিছু বলতে চান মেধাপতি বাবু। এটা শুনে বড়দাও ঘুরে দেখল, মেধাপতি বাবুর দিকে তাকিয়ে বললেন, মেধা, তুমি এখানে কি করছো? না মানে তোমার বৌমা পাঠালো জিজ্ঞাসা করতে, ওনারা রাতে রুটি খাবেন না ভাত। তোমাকে সামান্য শিক্ষাটাও দিতে পারিনি দেখছি, পারলে দরজায় টোকা দিও পরের বার থেকে। মেধাপতি মাথা নিচু করে চলে গেল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রুদ্রকেশ বাবু, গত কিছু মাস ধরে মানুষ খুনের পর্ব চলছে, কবে যে থামবে সত্যিই জানি না। অভিশাপ আগে মানত লোকজন, এখন আর কে মানে এসব? বলা হয় আমাদের বিগ্রহ মন্দিরে নাকি প্রচুর সোনা রাখা আছে। কোথায় আছে সেটা শুধু জানতেন ওই মন্দিরের প্রথম পূজারী। উনি প্রথম খুন হয়েছিলেন, এ কথা বহুকাল আগের। তখন আমি তো দূর, আমার পিতামহও আসেনি পৃথিবীতে। শুনেছি নাকি সেই পূজারী মারা যাওয়ার পর আমাদের পরিবারের কিছু লোক মারা গিয়েছিলেন, আর এখন আবার শুরু হয়েছে সেই অল্প পার্থক্য, কারণ এটা এখন পরিবারের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। এইসব বিষয়ে আলোচনা করলেও নাকি মানুষের মৃত্যু ঘটে। যাই হোক, সত্যি মিথ্যা জানি না, আপনি সবটা জানতে চেয়েছেন, আমি জানিয়েছি, এবার দেখুন কি করবেন। ধন্যবাদ বড়দা, আমরা এখন উঠি তবে। হ্যাঁ, আবার কোনো সাহায্য লাগলে বলবো না। আমরা পর্দার ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে এগোলাম। ঘরে গিয়ে দেখলাম রুদ্রকেশ চুপচাপ বসলো। আমি ওর পাশে বসলাম। বসতেই ও আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সুজিত, তোমার মনে পড়ে তোমাকে সিরিয়াল কিলিং সম্বন্ধে কি বলেছিলাম আমি? হ্যাঁ মনে আছে, ওই তো খুনগুলো একে অপরের সাথে যুক্ত, প্রত্যেকটা খুন পুরো একইভাবে করা, আর খুনের তারিখগুলোর মধ্যেও বেশিরভাগ সময়ই মিল পাওয়া গেছে। তাছাড়া খুনিও একজনই হয়। একটা দলও তো হতে পারে। তবে একজন ধরেই এগোতে হবে। আর খুনের তারিখ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলো দেখিনি? থানায় যেতে হবে। তাহলে চলো। এখন এই ভর সন্ধেবেলায়? রুদ্রকেশ উঠে শালটা জড়িয়ে বলল, শুভস্য শীঘ্রম বলে বেরিয়ে গেল ও। অগত্যা আমিও বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামছি, দেখলাম জগপতি উঠছিল। জিজ্ঞাসা করলো, কি হে, কোথায় চললে? এই তো থানায়। কিভাবে যাবে এখন? রাস্তাঘাটও তো অচেনা। চলো আমার মোটরে বসো, বেরোচ্ছি। অনেক ধন্যবাদ জগপতি বাবু। আরে এতে ধন্যবাদের কি আছে, এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। চলুন চলুন বলে জগপতি গাড়ি বের করতে গেল। আমি আর রুদ্রকেশ গাড়ি বারান্দায় অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই জগপতি গাড়ি নিয়ে চলে এলো। আমরা রওনা হয়ে গেলাম। জগপতি জিজ্ঞাসা করলো, তা এখন থানায় কেন রুদ্রকেশ বাবু? তেমন কিছুই না, ওই সামান্য কিছু কথাবার্তা বলতে যাব, আর বড়বাবুর সাথে আলাপটাও করে আসি। ওনারও তো সাহায্য লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা। থানায় পৌঁছাতে লাগলো 30 মিনিটের মতো। রুদ্রকেশ বলল, সুজিত তোমরা দাঁড়াও, আগে আমি গিয়ে দেখে আসি। বলে রুদ্রকেশ থানার ভেতরে চলে গেল। আমরা বাইরে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। জগপতি হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা রুদ্রকেশ বাবু, আমাদের এখানে দাঁড়াতে বলে নিজে আগে আগে ভেতরে গেলেন কেন? জানি না গো, ওর কাজ করারই একই ধরন। বেশিরভাগ সময় আমাকে ও অন্ধকারে রাখে, মাঝে মাঝে ভীষণ রাগ হয়। এই তো সেইবারে কলকাতায় আহিরিতলা ঘাটে সারা রাত শুয়েছিলাম। সকালে উঠতে দেখি লাট সাহেব ট্যাক্সি থেকে নামছে, জিজ্ঞাসা করতে বলল বাড়ি থেকে আসছে। ভাবো। হাসছো? তুমিও হাসছো? হাসবো না তো আর কি করবো বলো। আরে বেচারা সুজিত, এই বিষয়টা কিন্তু তোমার গল্পে লিখো, পাঠকরা কিন্তু গিলবে ভালো।
এটা অবশ্য রুদ্রকেশও বলেছে। এইভাবে কথাবার্তা চলছিল। এমন সময় একজন কনস্টেবল এসে বললেন, স্যার আপনাদের ভেতরে ডাকছেন। আমরা ভেতরে গেলাম। আমরা ঢুকতেই রুদ্রকেশ আলাপ করালো। বড়াল বাবু, এই হলো আমার বন্ধু ও সহকারী সুজিত, আর এনাকে তো আপনি নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, এনাকে তো আমি চিনি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তো আপনি হলেন প্রসিদ্ধ গল্প লিখিয়ে সুজিত বন্দ্যোপাধ্যায়? আজ্ঞে হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। বসুন বসুন। এই সুকুমার, 4টে চা নিয়ে আসো। ওনার মুখে নিজের ব্যাপারে প্রসিদ্ধ কথাটা শুনতে যে কি আনন্দই না হলো, সেটা নিজে প্রত্যক্ষ না করলে বোঝা যাবে না। বড়ালবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি আমার গল্প পড়েছেন? আরে পেরেছি মানে আলবাত পেরেছি। আমিও তো কলকাতার ছেলে নাকি। দেখুন কোথায় এনে আমাকে ফেলেছে, ওই একটা গ্রাম, তবে বাতাসটা শুদ্ধ। আমার মেয়ে তো আপনার গল্পের পোকা। তাই আপনার আর রুদ্রকেশ বাবুর কাছে অনুরোধ, এখান থেকে ফেরার আগে একবার আমার বাড়ি আসবেন। আমার কন্যা আপনাদের দেখে খুব খুশি হবে। রুদ্রকেশ বলল, বিষয়টা যখন আপনার কন্যার, তখন আমরা কাল সকালেই যাব। প্রাতরাষ্ট্র না হয় আপনার ওপর দিয়েই যাবে, কি বলে না? বলেন কি মশাই, এ তো আমার সৌভাগ্য। বেশ বেশ, আচ্ছা আচ্ছা। জগপতি বাবু, আপনাকে কিন্তু আসতেই হবে। যাবার ইচ্ছা তো ছিলই, কিন্তু সকালে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, একটু দার্জিলিং যেতে হবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি সকালে আপনাদের বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবো। তাই হবে না হয়। এই আজকে তবে উঠি। শুভরাত্রি। বড়ালবাবু আমাদের বাড়ি অব্দি এগিয়ে দিলেন। বাড়ি ফিরে দেখলাম রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমাদের দেখে মেধাপতিবাবু বললেন, এই তো আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন, হাত মুখ ধুয়ে খেতে বসুন। আমরা হাত মুখ ধুয়ে খেতে বসলাম। ভাত, ডাল, দেশি মুরগির ঝোল, চাটনি, পাঁপড়, রসগোল্লা যথাযথ ধ্বংস সাধন করে আমরা উপরে গিয়ে বসলাম। আমি আর রুদ্রকেশ। বৌমা এখনো নিচে জগবতী স্ত্রীর সাথে আড্ডা দিচ্ছে। রুদ্রকেশ একটা সিগারেট জ্বালিয়ে পায়চারি শুরু করলো। আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সুজিত, এখানে আসার পর থেকে এখনো অবধি যা যা ঘটেছে, যা যা শুনেছি, সেগুলোর ওপর ভিত্তি করে বলো তো কি কি প্রশ্ন তোমার মাথায় আসছে? বললাম, দার্জিলিং থেকে? না না, চটকপুরে আসার পর থেকে। এক, খুনগুলো কেন হচ্ছে? গুড। 2, খুনগুলো কে করছে বা কারা করছে? তারপর খুনের ধরন কি? প্রত্যেকটি খুনের মধ্যে কি মিল আছে? আর বিগ্রহ মন্দিরে গুপ্তধন কোথায় লুকোনো আছে? এই তো। আর শেষ একটা বেঁচে আছে, বলো তো কি? হ্যাঁ, মেধাপতিবাবু দরজায় আড়ি পাতছিলেন কেন? সাবাস সুজিত, মেধাপতিবাবু দরজায় আড়ি পাতছিলেন কেননা এটা কি তার স্বভাব, নাকি তার স্ত্রী সত্যি তাকে পাঠিয়েছিলেন আমাদের কাছে, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা, আরো কি কোনো প্রশ্ন আছে? রুদ্রকেশ পায়চারি করতে করতেই বলল, প্রশ্ন আরো থাকলেও থাকতে পারে, তবে আপাতত এগুলোর উত্তরই বের করতে হবে। সে তো বুঝলাম, তবে আমারও একটা প্রশ্ন আছে। বলো। ওই থানায় গিয়ে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখলে কেন গো? আপনি হয়তো কিছু বলতে চাইছেন। চমকে গেলাম। রুদ্রকেশের দিকে তাকিয়ে দেখি সে আবার দরজার পর্দা তুলে ধরেছে। পর্দার পেছনে মেধাপতিবাবু। রুদ্রকেশ আবার বলল, আপনি যদি সত্যি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। মেধাপতিবাবু নরম ভাবে বলল, আপনি এখানে তদন্ত করতে এসেছেন? তদন্ত করব বলে আসেনি, এসে দেখছি তদন্ত করার বিষয় রয়েছে, তাই করছি। আপনার সমস্যা থাকলেও আমার কিন্তু কিছুই করার নেই এখানে। মেধাপতিবাবু নিজের কোমলতা বজায় রেখে একটু আটকে আটকে বলল, না মানে বলছিলাম কি, একটা রিকোয়েস্ট আছে। আপনি তদন্তটা বন্ধ করে দিলে ভালো হয়। এমনিতেই অনেকগুলো খুন হয়ে গেছে, আপনাদেরও তো বিপদ টিপদ হতে পারে নাকি। রুদ্রকেশকে দেখলাম বেজায় রেগে গেল। বলল, আপনার বলা হয়ে গেলে আপনি আসতে পারেন, আমরা একটু ব্যক্তিগত সময় কাটাচ্ছি আর কি। এটা শুনে
মেধাবতী বাবু আর কথা বাড়ালেন না। আচ্ছা আচ্ছা, মাফ করবেন বলে তাড়াতাড়ি চলে গেল। রুদ্রকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ সুজিত, তুমি জানো কি বলছিলে? হ্যাঁ, কেন তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। এই দেখো। বলে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে এগিয়ে দিল। দেখলাম গত 6 মাসে যেই লোকগুলো মারা গেছে এটা তাদের তালিকা, বড়াল বাবুর দেওয়া। রুদ্রকেশ বলল, আমি চাইছিলাম না যে জগবতী বাবু এটা জানুক। আমি তোমাদের সেই কারণেই বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। ব্যাপারটা বুঝলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এবার কি করবে ভাবছো? রুদ্রকেশ আড়মোড়া ভেঙে বলল, আপাতত বিছানা একটু লম্বা হব, তুমিও শুয়ে পড়ো সুজিত। নিজের ঘরে চলে এসে শুয়ে পড়লাম। শরীর ক্লান্তই ছিল, তাই ঘুম আসতে বেশি সময় লাগলো না। সকালে ঘুম ভাঙল কান্নার শোরগোলে। প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে, তবে নিচে গিয়ে বুঝলাম বড়াল বাবুর দেওয়া তালিকায় আর একটা নাম যোগ হয়েছে, গজপতি হালদার। গলা কেটে খুন করা হয়েছে বর্দাকে, সম্ভবত ঘুমন্ত অবস্থায়, কারণ বর্দার দেহ তখনও খাটে। কালকে লক্ষ্য করা বর্দার বিছানার ধপধপে সাদা চাদর আর সাদা নেই। ঘরের মধ্যে পুলিশ এসে ঘেরাবন্দি করে রেখেছে। জগপতি, উমাপতি বাবু ও মেধাপতি বাবু বৈঠকখানায় বসে আছে। জগপতির বেরোনো হয়নি। বাইরে বেরিয়ে দেখি রুদ্রকেশ হাতে একটা সিগারেট নিয়ে বড়াল বাবুর সাথে কথা বলছে। এগিয়ে গেলাম। আমাকে দেখে বড়াল বাবু বললেন, কি অবস্থা দেখুন সুজিত বাবু, আজকে আপনাদের আমার বাড়ি যাওয়ার কথা ছিল, আর এমনই হলো। আজকে আমাকে আসতে হলো। কি জঘন্য ব্যাপার মশাই। তারপর রুদ্রকেশের দিকে ফিরে জিজ্ঞাসা করল, রুদ্রকেশ বাবু, কি মনে হয় বলুন তো, কে করেছে খুনটা? নির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে এটাই বোঝা যাচ্ছে যে এই খুনটাও একই সূত্রে বাঁধা। আপনি বলতে চাইছেন যে এটাও ওই সিরিয়াল কিলারের কাজ? একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্রকেশ বলল, হ্যাঁ বড়াল বাবু, সবকিছুই এক। সবকটা খুন একজনই করেছে বলেই আমার মনে হচ্ছে। তাহলে বলুন, এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পারলেই বাড়িতে একটু পাহারা বসান বড়াল বাবু, কেউ যেন এই বাড়ি থেকে না বেরোতে পারে। ঠিক আছে, আমি পাহারা বসিয়ে দিচ্ছি। এখন যাই, কিছু পেপার ওয়ার্ক করতে হবে তো, লাশটা পোস্টমর্টমে পাঠাতেও হবে, অনেক কাজ। আজকে তবে আসি। বড়ালবাবু চলে যাওয়ার পরে রুদ্রকেশ নিচে লনে বসে পড়ল আর পোড়া সিগারেটটা ঘাসের মধ্যে গুঁজে দিয়ে আস্তে আস্তে বলল, আমার বড্ড রাগ হচ্ছে সুজিত। বড়দা খুবই ভালো লোক ছিলেন। বড্ড রাগ হচ্ছে, এনার খুনিকে যদি শাস্তি না দিতে পারি আমি সত্যান্বেষণই ছেড়ে দেব। রুদ্রকেশের এই পরিস্থিতির সাথে আমি পরিচিত। ওর রোগ চেপে গেছে, কপালের পাশের শিরাগুলো বেশ দৃশ্যমান। এরপর কি হতে চলেছে কিছুই জানি না, তবে এটা বুঝতে পারছি যে যেটা হতে চলেছে সেটা বেশ জটিল। লাশ নিয়ে পুলিশ চলে গেছে, বাড়িতে থমথমে পরিবেশ। পুলিশ আর ডাক্তার বলছে যে খুনটা হয়েছে রাত 2:30-তে। বৈঠকখানায় সবাই বসে আছে। রুদ্রকেশ প্রথমে মেধাবতী বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা মেধাবতী বাবু, আপনি রাত 2:30-এর দিকে ঠিক কি করছিলেন? ঘুমাচ্ছিলাম, স্বাভাবিক। রাত 2:30-তে মানুষ কি করবে? আচ্ছা আচ্ছা, স্বাভাবিক। কিন্তু বাড়িতে ঢোকার আর কোনো কি পথ আছে? বাড়ির পিছন দিকে একটা দরজা আছে জমিদারদের জন্য, তবে দরজাটা বন্ধই থাকে। ভোরে আসে তো বেয়ারা দরজা খুলে দেয়। রুদ্রকেশ এর পরে সবাইকে একই প্রশ্ন করল, রাত 2:30-এর দিকে কি করছিলেন সবাই? সবার একই উত্তর, শুধু জগবতী বলল
যে সে রাতে একবার বাথরুম গিয়েছিল, কিন্তু সেটা 3:30 নাগাদ। শান্তি দেবী মানে জগপতির মা ওখানেই বসেছিলেন। একটু বাদে উনি জানালেন যে ওনার শরীর খারাপ করছে। তাই জন্য জগপতি শান্তি দেবীকে ধরে আস্তে আস্তে উপরে নিয়ে চলে গেল। জেরা পর্ব মিটল, সবাই নিজেদের ঘরে চলে গেল। রুদ্রকেশ হঠাৎ বলল, এই সুজিত, একবার এসো তো। বলে বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আমিও পিছু নিলাম। দেখলাম রুদ্রকেশ বাড়ির পেছনের দিকে চলে গেল। বলল, হিসেব অনুযায়ী এই ঘরটা বর্দার। বলে দোতলার একটা ঘরে তর্জনী নির্দেশ করল। বলল, জানলা দিয়ে কি কেউ ঢুকলো কি? কিন্তু বাইরে থেকে তো কারুরই এই ঘরের জানালা অবধি ওটা সম্ভব নয়। না না, মিলছে না সুজিত, মিলছে না, কিছুতেই মিলছে না। একটু দ্রুত এদিক ওদিক তাকিয়ে বলল, না, চলো একটু বাইরে থেকে হেঁটে আসি। বললাম, চলো। বাইরের কম্পাউন্ড থেকে বেরিয়ে দীর্ঘ 30 মিনিট কেটে গেছে। রুদ্রকেশকে বললাম, এটা তো সেই জায়গাটা না? আর একটু গেলেই মন্দিরটা। হ্যাঁ। তো এখন হঠাৎ মন্দিরে কেন? অভিশাপের বিষয়টা আলোচনা করাতে যখন খুনটা হচ্ছে, তখন একটু মন্দিরটাও দেখা তো জরুরি নাকি? রুদ্রকেশ কথাগুলো বলছিল, আর ঠিক তখনই ওই লাঠি ধরা খ্যাপাটে গোছের লোকটা দুম করে এসে সামনে দাঁড়ালো। আমরা চমকে গিয়েছিলাম। রুদ্রকেশ জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কি কিছু বলতে চান? লোকটা উত্তর তো দিলই না, বরং রূঢ় কণ্ঠে বলল, কি চাস তোরা? কি চাস? এ মন্দিরে তোদের কি কাজ? আমি বললাম, আমরা জগপতি বাবুর বন্ধু, কলকাতায় থাকি, মন্দিরটা একটু ঘুরে দেখতে এসেছি। আপনি কথাও বলেন? কথা বলি না, বলে দেখাবো নাকি? হ্যাঁ, না মানে জগপতি বলছিল ও নাকি আপনাকে কখনো কথা বলতে শোনেনি, তাই জিজ্ঞাসা করছিলাম। ও শালা জোচ্চর, শালা পুরো পরিবার জোচ্চর ওদের। ওদের জন্যই আজকের এই গ্রামের এই অবস্থা। আপনি জানেন আজ সকালে বর্দা মানে ওই গজপতি বাবু খুন হয়েছেন? হ্যাঁ, কে খুন হয়েছে? আমি বললাম, আপনি হাসছেন? লোকটা আমার কথায় গ্রাহ্য না করে হাসতে হাসতে চলে গেল। বেশ হয়েছে, সালা সব কাটা মরবে, সব কাটা মরবে। পাপের ঘড়া পূর্ণ হয়েছে। লোকটা সত্যিই পাগল, বুঝলে রুদ্রকেশ? আমি মনে মনে ভাবলাম, লোকটা কি সত্যিই পাগল নাকি পাগল সাজার ভান করছে? যাই হোক, ঝোপঝাড় ডিঙাতে ডিঙাতে ভেতরে ঢুকে গেল রুদ্রকেশ। আমিও এগোলাম। দূর থেকে একটা মৃদু ঘণ্টার শব্দ কানে এলো। রুদ্রকেশ বলল, মনে হয় ঠিক সময় এসেছি। শুনতে পাচ্ছ? মন্দিরে পুজো হচ্ছে। বলে হাঁটার গতি বাড়িয়ে দিল। মন্দির চত্বরে পৌঁছে রুদ্রকেশ বলল যে সে পুজো শেষ হওয়া অবধি অপেক্ষা করবে। ততক্ষণ আশপাশটা ঘুরে দেখছিল। দেখতে দেখতে রুদ্রকেশ থেমে গেল। হঠাৎ করেই বলল, এই সুজিত, এদিকে এসো। রুদ্রকেশ ঝুঁকে কি একটা দেখছিল। গিয়ে দেখলাম একটা দড়ি কাটার খুঁড়, কিন্তু পুরনো। রুদ্রকেশ রুমাল দিয়ে খুঁড়টা ধরে তার মধ্যেই মুড়ে পকেটে ঢুকিয়ে নিল। বলল, সুজিত, ভালো করে খোঁজো তো, আরো যদি কিছু পাওয়া যায়। বলে খুঁজতে আরম্ভ করল। আমিও কাজে লেগে পড়লাম। দীর্ঘ 40 মিনিটের পরিশ্রমের পরে আমরা সব মিলিয়ে 5টা জং ধরা খুঁড় পেলাম। রুদ্রকেশ বলল, যদি খুঁড় দিয়ে খুনগুলো হয়ে থাকে তাহলে বড়াল বাবুর তালিকা অনুযায়ী 6 জন, আর আজকে বর্দা, এই 7 জন। অর্থাৎ আরো 2টো খুঁড় খুঁজতে হবে সুজিত, একটা পুরনো একটা নতুন, তারপরে আরো এগোনো যাবে। আমরা খোঁজা থামালাম। থামার কারণ, ঠাকুর মশাইয়ের পুজো শেষ হয়েছে। রুদ্রকেশ এগিয়ে গিয়ে নমস্কার করে নিজের পরিচয় দিল। এটাও বলল যে ও এই খুনগুলোর তদন্ত করছে। বর্দার খুনের খবরটা ঠাকুরমশাই জানতেন না। শুনে যে গভীর আঘাত পেয়েছেন সেটা তার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল। লোকটার বয়স 50-এর কাছাকাছি।
চেহারায় সুপুরুষ। মন্দিরের সম্বন্ধে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, এই মন্দিরে আমাদেরই পুজো করার রীতি আছে। মন্দিরটা হালদার বাড়ির সম্পত্তি হলেও আমার পরিবারের লোকজনই এখানে পুজো করতে এসেছিলেন। মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পরে আমার প্রপিতামহ শ্রী তড়িৎ নারায়ণ এখানে পুজো শুরু করেন। তখন থেকেই এই রীতি চলে আসছে। তখন অবশ্য এই দুর্গটাও ছিল হালদার বাড়ি। ওদের নতুন বাড়ি তৈরি হয় প্রায় 150 বছর আগে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি মন্দিরের গুপ্তধন সম্বন্ধে কি কিছু জানেন? দাদা ঠাকুরদার কাছে শুনেছিলাম যে এই মন্দিরে গুপ্তধন আছে। সেটা সন্ধান ওই মন্দিরের প্রথম পুরোহিত শ্রী তড়িৎ নারায়ণ জানতেন। তড়িৎ নারায়ণকে হালদার বাড়ির একজন খুন করেছিল বলে শুনেছি। খুনের কারণ হলো সেই গুপ্তধন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয় গত 6 মাস ধরে যে খুনগুলো ঘটছে সেগুলি কি ওই গুপ্তধন সংক্রান্তই? সেটা তো আমি বলতে পারবো না রুদ্রকেশ বাবু, কিন্তু আমার ঠিক জানা নেই। তাহলেও কিন্তু হতে পারে। অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই। আমরা কি একবার মন্দিরটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। আসুন না, আসুন। আমি আর রুদ্রকেশ ভেতরে ঢুকলাম। মন্দিরের বাইরের বর্ণনা আমি আগেই দিয়েছি। বহু পুরনো দোতলা মন্দির, কিন্তু তার উচ্চতা একটা 4 তলা বাড়ির সমান। ভেতরে ঢুকে দেখি নিচের তলা পুরো ফাঁকা। ভেতরের দেওয়াল বেয়ে উঠে গেছে সিঁড়ি। পুরোহিত মশাই বললেন, কি চমকে গেলেন তো? বিশ্বকর্মা দেবের মূর্তি ওপর তলায়। এটাই তো মন্দিরের বিশেষত্ব। রুদ্রকেশ জিজ্ঞাসা করল, কিন্তু এখানটা পুরো ফাঁকা কেন? আসলে যখন ওই মন্দির নির্মাণ করা হয়েছিল তখন আমার পূর্বপুরুষদের বাড়ি ছিল না, তাই তেনারা এই নিচের তলায় থাকতেন। বহু বছর এই জায়গাটা ব্যবহারও হয়েছিল। তারপরে আস্তে আস্তে বাড়ি বানানো হলো। আসুন, উপরে আসুন। ভাঙা পুরনো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। গিয়ে দেখলাম ঘরের মাঝে একটা উঁচু গোল বেদি। সেটার উপরে দাঁড়িয়ে আছেন বাবা বিশ্বকর্মা। পাথর মূর্তি। মূর্তির সামনে একটি প্রদীপ জ্বলছে। সামনে রাখা রূপোর ঘট, সেখানে ফুল ছড়ানো রয়েছে। উপরে উঠে মনের ভেতরটা কেমন যেন একটা হচ্ছে। পুরোহিত মশাইকে দেখলাম ভীষণ উত্তেজিতভাবে রুদ্রকেশকে মন্দিরের বিষয়ে কিছু বলছেন। তিনি বললেন, বহু বছর আগে এই মন্দিরে পুজো করেছি। রুদ্রকেশ বাবু জানেন, এই মন্দিরের প্রত্যেকটা কোণে কোণে প্রত্যেকটা জায়গায় বিশেষত্বভাবে তৈরি আছে অনেক কিছু। যেমন এই দেখুন। বলে দেওয়ালের একটা পাথরে 2 হাত দিয়ে চাপ দিল। তখনই দেখলাম ঘর ঘর শব্দ করে মন্দিরের ছাদের একটা অংশ খুলে গেল, আর সেখান থেকে আলো ঢুকে পুরো ঘরটাকে আলোকিত করে দিল। পুরোহিত মশাই আরো বললেন, এরকম আরেকটা পাথর আছে, যেটা চাপ দিলে মন্দিরের সিংহ দরজা খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। আর একটা গুপ্ত জিনিসও আছে, দেখবেন। বলে আর একটা পাথর টিপে দিল। আমরা আবার ঘর ঘর করে আওয়াজ শুনতে পেলাম। যেখান দিয়ে উঠে এলাম সেই দিকে তাকিয়ে দেখলাম যেই সিঁড়িগুলো আস্তে আস্তে দেওয়ালে ঢুকে যাচ্ছে। মনে মনে বললাম, চমৎকার। তারপর আবার ওই পাথরটা টিপে দিতে সিঁড়িগুলো বেরিয়ে এলো। মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম। ঝোপঝাড় পেরিয়ে ফিরছি, তখন আবার দেখলাম ওই খ্যাপাটে লোকটাকে একটা অশ্বত্থের গাছের তলায় বসে গাঁজা টানছে। আমাদের দেখে থামলো। আমরাও হাঁটা থামালাম। দেখলাম লাল 2টো চোখ নিয়ে রুদ্রকেশের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ এটাই চলল। রুদ্রকেশও কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হাঁটা দিল লোকটাকে পেছনে ফেলে। তাকে পেছনে ফেলে আমরা এগোচ্ছি। এমন সময়
পেছন থেকে লোকটা খড়খড়ে কণ্ঠস্বর কানে এলো। 3 তিরিক্ষে হবে নয়, বা প্রদক্ষিণ নিশ্চিত জয়। গৃহ রাখে যারা খাড়া, ভুল একটু দাঁড়া। পদ্মা মেঘনা তিস্তা সিন্ধু, বাড়ি ক্ষান্ত বিন্দু বিন্দু। সেথায় স্বর্ণরূপের স্থান, করো বিশ্বকর্মার জয়গান। দেখলাম রুদ্রকেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে একবার মাথা নেড়ে আবার হাঁটা দিল। একটু এগোতেই বলল, কথাগুলো মুখস্থ করে নাও সুজিত, কাজে লাগবে। কি বললো বলো তো? রুদ্রকেশ একটু হেসে বলল, গুপ্তধনের সন্ধান। বাড়ি ফিরতে ফিরতে ওই খ্যাপাটে লোকটার বলা কথাগুলো মুখস্থ করে নিলাম। পকেটে একটা নোটপ্যাড আর কলম ছিলই, লিখে নিয়েছিলাম। বাড়ির সিংহদুয়ারে আসতেই রুদ্রকেশ বলল, সুজিত তুমি বাড়ি যাও, আমি একটু বেরোবো, আমার কিছু কাজ আছে। আর হ্যাঁ, মাথায় রেখো এই ধাঁধার কথা যেন কেউই না জানতে পারে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে একটু ধাঁধাটা ঝালিয়ে নিও তো, আমি বরং এদিকটা একটু দেখছি। আমি মাথা নাড়ালাম। রুদ্রকেশ চলে গেল। বাড়ি যেতেই জগবতী জিজ্ঞাসা করলো, কি হে, কি কি করলে তোমরা? তেমন কিছুই না, ওই মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছিলাম আর কি। রুদ্রকেশ আমার সাথে নেই, ও বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। এই বলে নিজের ঘরে গিয়ে দৌড় দিলাম। খাটে এসে বসে নোটপ্যাডটা বের করলাম, আর একবার লেখাটা পড়লাম। 3 তিরিক্ষে হবে নয়, বা প্রদক্ষিণ নিশ্চিত জয়। গৃহ রাখে যারা খাড়া, ভীষণ ভুল একটু দাঁড়া। পদ্মা মেঘনা তিস্তা সিন্ধু, বাড়ি ক্ষান্ত বিন্দু বিন্দু। সেথায় স্বর্ণরূপের স্থান, করো বিশ্বকর্মার জয়গান। কিন্তু না, থাক, রুদ্রকেশ আসুক। রুদ্রকেশ এলে সন্দেহের গোড়ায় বাতি দিয়ে সে বলল, কিছু জিনিস পরিষ্কার হলো বুঝলে। আমার মনে হয় কাল সকালে এই যবনিকা উত্থান। চলো চলো, এই খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। তুমি মীমাংসা করে ফেলেছো? কিছুটা, বাকি কাল সকাল অবধি হয়েই যাবে। খালি রাতে একবার বেরোতে হবে। তুমি থাকবে তো আমার সাথে? হ্যাঁ, থাকবো তো বটেই, কিন্তু এত রাতে তুমি যাবেটা কোথায়? আগে চলো না ভাই, খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। বলে নিচে চলে গেল। বুঝলাম ও এখন কিছুই বলবে না, এটা যদিও জানা কথা, তাই সেটা মেনে নিয়ে চলে গেলাম। খেয়ে ওপরে এলাম, দেখলাম রুদ্রকেশ সিগারেট ধরাচ্ছে। ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রুদ্রকেশ, 3 তিরিক্ষে হবে নয়, বা প্রদক্ষিণ নিশ্চিত জয়, মানে বলতে চাইছে যে কোনো জায়গায় বাম দিকে কিছু একটা নয়। এটা নয় মানে সংখ্যাও হতে পারে, অথবা নয় মানে নাও হতে পারে। হ্যাঁ তা পারে, কিন্তু গৃহ রাখে যারা খাড়া, মানে যারা ঘর দাঁড় করিয়ে রাখে, তার মানে তো স্তম্ভ। পরের লাইনটা পড়ো। ভীষণ ভুল একটু দাঁড়া। উত্তর পেয়ে গেলে তো। হেসে হঠাৎ কাছে এসে বলল, সুজিত হাত পাতো। পাতলাম। দেখি পকেট থেকে একটা রিভলভার বের করে আমার হাতে রেখে দিল। চমকে উঠে বললাম, সে কি, এটা আমায় কেন দিচ্ছ? পাখি মারার জন্য নিশ্চয়ই নয়, রাখো, কাজে লাগতে পারে। আর শোনো, আজ রাত 2:30-তে মন্দিরের পাশের দুর্গটায় যাব। টর্চ নিয়ে যেও। দুর্গে ঢুকে বাম দিকে যাবে, সেখানে একটা খুবচি ঘর আছে, সেখানেই অপেক্ষা করো, কেমন? একা? কিছুটা, আমি আশেপাশেই থাকবো। আমি দুর্গটা দেখেই এসেছি আগে, খুব একটা নোংরা নয়। আর রইল কথা সাপ খোবের, এখন শীতকাল, ওনাদের অত্যাচার তেমন হবে না। এই সত্যি বলো, তুমি থাকবে তো? আরে বাবা হ্যাঁ, থাকবো। এখন আমি আসি। হ্যাঁ, আর হ্যাঁ, সামনের দরজা দিয়ে বেরিও না, আমিই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি দাঁড়াও একটু। বলে রুদ্রকেশ কোথা থেকে একটা বড় দড়ি নিয়ে এলো, খাটের পায়ার সাথে বেঁধে খাটের তলায় দড়িটা রেখে দিল। বলল, ঠিক 1:30টার সময় আস্তে করে জানলা দিয়ে দড়ি ফেলে বেরিয়ে পড়ো, তবে আমি এখন আসি। বলে বেরিয়ে গেল। শুয়ে পড়লাম, কিন্তু ঘুমোনো তো যাবে না। জগপতি দেখি নিজেই বলল যে ও আলাদা শোবে, তার কারণ ওর স্ত্রীর শরীর খারাপ। ভালোই হলো, এদিকে আমি সারা রাত জেগে থাকলে ও ঘুমাতে পারত না। রাত 1:30টা বাজতেই আস্তে করে জানালা দিয়ে দড়ি ফেলে দিলাম। নিজেকে কেমন চোর লাগছিল। যাই হোক,
রুদ্রকেশ বলেছে যখন কারণ তো আছেই। বাইরে বেশ ঠান্ডা, আর এই জঙ্গল ভরা জায়গায় গা ছমছম করাটা স্বাভাবিক। 1:30টার সময় জানলা দিয়ে দড়ি ফেলে সাবধানে নেমে বাড়ির কম্পাউন্ড থেকে বেরোতেই লেগে গেছিল আধ ঘন্টা, আর দুর্গে পৌঁছাতে লাগবে আরও আধ ঘন্টা। রুদ্রকেশের হিসেবের জবাব নেই। ঝোপঝাড় পেরিয়ে দুর্গে পৌঁছে রুদ্রকেশের বলে দেওয়া ঘুপচি ঘরে ঢুকে বসে একটা সিগারেট জ্বালালাম। পকেটে হাত দিয়ে দেখিয়ে নিলাম রিভলভারটা আছে, কিছু হলেই চালিয়ে দেব বলে ঠিক করেছে। সিগারেটটা শেষ করতেই শুনলাম গুলির শব্দ আর একটা আর্তনাদ, কিন্তু এটা কার গলা? অনেকক্ষণ দ্রুত পায়ের শব্দ কানে আসছিল। আমি পকেট থেকে রিভলভারটা বের করে সেফটি ক্যাচটা নামিয়ে নিলাম। পায়ের শব্দ দ্রুত আমার কাছে আসছে। আমি প্রস্তুত হয়ে নিলাম। পায়ের শব্দ এখন আরো কাছে। হুট করে দেখি সামনে একটা ছায়ামূর্তি। দেখেই রিভলভার তাক করলাম। শুনলাম, সুজিত। রুদ্রকেশ। হায় ভগবান, বললাম, তুমি এইভাবে কেউ ভয় দেখায়? আর একটু হলেই তো তোমাকে আমি... যাক সে কথা, বন্দুক চললো যে, আর পায়ের শব্দ তো এখনো পাচ্ছি। রুদ্রকেশ বলল, হ্যাঁ তা তো পাবেই, বড়ালবাবু আর সেপাইরাও তো আছেন। গুলির শব্দটা? জিজ্ঞাসা করতেই শুনলাম একটা মোটরের আওয়াজ। মোটরটা চালু হলো, শব্দটা আস্তে আস্তে মিলিয়ে গেল। আবার আওয়াজ পেলাম, রুদ্রকেশ বাবু। বড়ালবাবুর গলা। বড়ালবাবুর গলা পেতেই রুদ্রকেশ আমার হাত ধরে আমাকে টানতে টানতে দুর্গের বাইরে নিয়ে এলো। বলল, সুজিত আজকে আর বাড়ি ফেরা নয়, বড়ালবাবুর বাড়িতেই এখন বাকি রাতটা কাটাবো, চলো। আমরা বড়ালবাবুর জিপে উঠলাম। জিজ্ঞাসা করলাম, আচ্ছা আর একটা মোটরের আওয়াজ পেলাম যে? রুদ্রকেশ বলল, আরে সব জানতে পারবে, এখন চলো তো। বড়ালবাবুর বাড়ি গিয়ে আমি আর রুদ্রকেশ একই খাটে শুয়ে পড়লাম। ঘুম আসতে দেরি হলো না। ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমি শুয়ে রয়েছি, আরেকজন মুখোশ পরে হাতে ঘোর নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি নড়তে পারছি না। লোকটা এগিয়ে এসে আমার গলায় ঘোরটা ধরলো, তারপর মুখোশ খুলে দিল। মুখোশ খুলতেই দেখলাম বৌমা। চমকে গিয়ে ঘুম ভেঙে গেল। কি যাতা! দেখলাম রুদ্রকেশ আর বড়ালবাবু ঘরেই চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। রুদ্রকেশ বলল, এই কি হে, এই খারাপ স্বপ্ন দেখলে নাকি? ওই হ্যাঁ, ওই আর কি। দেখলাম বৌমা হাতে খুর নিয়ে আমার গলা কাটতে আসছে। হ্যারিসন রোডের বাড়িটা না পাল্টালে তোমার স্বপ্ন নির্ঘাত সত্যিই হবে। বাড়ি কখন যাবে? আপনি মুখ ধুয়ে নিন, এখনই বেরোবো। আমি হালদার বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি। কাজ মিটিয়ে কিন্তু আমরা বাড়িতেই ব্রেকফাস্ট, মনে আছে তো? বড়ালবাবু, মনে আছে। মুখ ধুয়ে আমরা আবার রওনা দিলাম। বুঝতেই পারছিলাম যে কাজ শেষ হয়ে এসেছে। কলকাতা ফেরার সময় ঘনিয়ে এসেছে। বাড়ি পৌঁছে দেখলাম কনস্টেবল বাড়ির সকলকে বৈঠকখানায় জড়ো করেছে। রুদ্রকেশ একটা সিগারেট জ্বালিয়ে বলল, জগবতীবাবু রহস্যের উদ্ঘাটন আমি করেই ফেলেছি। খালি একটাই দুঃখ যে বরদা বেঁচে থাকলে খুবই খুশি হতেন। যাই হোক, প্রথম থেকে শুরু করি। আমার এই বাড়িতে আসার পরে বরদা এই বিষয়টা নিয়ে আমাদের সাবধান করে দিয়েছিলেন। বিপদটা সত্যি ঘটতো, কিন্তু সেটা আমার না, সুজিতের। আমাকে বাঁচিয়ে রাখার কারণ আছে, এই কথায় বরং পরে আসছি। গত 6 মাসে 6টা খুন হয়েছে এই গ্রামেই। বড়ালবাবুর কাছ থেকে তাদের নাম আর ঠিকানাটা একটা তালিকাও আমি নিয়েছিলাম। সবার বাড়ি গিয়ে খোঁজ নিয়েও জেনেছি তারা সবাই নাকি বিগ্রহ মন্দিরের গুপ্তধন নিয়েই আলোচনা করেছেন, অথবা গুপ্তধন হাতড়াবার চেষ্টাও করেছেন। সবাইকেই বলে রাখি, এই অভিশাপের কথাটা আবার সবারই মনে পড়েছে। খুনি এটাই চেয়েছিলেন যে অভিশাপের ভয়টা বজায় থাকলে লোকজন গুপ্তধন নিয়ে ভাবতেও ভয় পাবে। তাই ভয়টা বজায় রাখার জন্যই এতগুলো খুন করা হয়েছে। আমি যে খুনের বিষয়ে তদন্ত করছি সেটা জেনেও খুনি আমাকে খুন করার চেষ্টা করেনি। তার কারণ সে জানতো যে এই তদন্ত করতে করতে আমি ঠিক গুপ্তধনের সন্ধান পাব। তাই আমাকে বাঁচিয়ে রাখাটা জরুরি, এটাই ছিল তার মতলব। গুপ্তধনের সন্ধান পেয়ে গেলে আমাকেও সরিয়ে ফেলবে। এবার বলি, গতকাল রাতে আমি আর সুজিত জঙ্গলে গিয়েছিলাম। আমি আগেই বেরিয়েছিলাম পেছনের দরজা দিয়ে, আর আমাকে সাহায্য করেছিল মেধাবতী বাবু। আমি বেরোতেই উনি দরজাটা বন্ধ করে দেন, আর তাতে কেউই টের পায়নি। রুদ্রকেশ একটু থামলো, বড়ালবাবুর দিকে ঘুরে বলল, বড়ালবাবু, ওনাকে নিয়ে আসুন। বড়ালবাবু আওয়াজ দিলেন। দেখলাম দুজন কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসছে। পায়ে গুলি লেগেছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম ঠাকুর মশাই।
মুখে ভীষণ রাগের ছাপ। বাড়ির সবারও আমার মতোই অবস্থা। রুদ্রকেশ আবার বলা শুরু করলো, আমি আর সুজিত যখন আগের দিন মন্দির থেকে ফিরছি তখন আপনাদের পুরোহিত মশাই আমাদের পিছু নেন। উনি এটা দেখেছিলেন যে ওই খ্যাপাটে লোকটা আমাকে ধাঁধাটা বলে দিয়েছেন, তাই ওই খ্যাপাটে লোকটাকেও খুন করতে হবে। বলা যায় না ওই হয়তো গুপ্তধন পেয়ে গেল। ঠাকুর মশাইয়ের ওপর আমার সন্দেহ হয় তখনই যখন উনি উত্তেজিত হয়ে আমাকে আর সুজিতকে মন্দিরের ব্যাপারে এত কথাই বলেছিলেন। ওই উত্তেজনাই আমার মনে কিছুটা সন্দেহ তুলে ধরে। তারপরে যখন দেখলাম যে উনি পিছু নিয়েছেন তখন সন্দেহ আরো দৃঢ় হলো। তালিকা অনুযায়ী খুনের সময় হচ্ছে রাত 2:30। বরদাকেও কেউ ওই রাত 2:30টার দিকে খুন করেছিল। আমি আর বড়ালবাবু লোক নিয়ে ওত পেতেই ছিলাম ঠিক যেখানটায় ওই খ্যাপাটে লোকটা শুয়েছিল। ঠাকুরমশাই এগোতেই ওনার পায়ে গুলি ছোড়া হয়। সেই গুলির শব্দই তুমি কাল রাতে শুনেছিলে সুজিত। আমি কি একাই খুনি নাকি? এই কথাটা বলে উঠল ঠাকুরমশাই। বড়ালবাবু চমকে উঠে বললেন, মানে? ঠাকুরমশাই ঠিকই বলছেন বড়ালবাবু। বলে আস্তে আস্তে জগপতির দিকে এগুলো বলল, আপনার বেজায় মন খারাপ হবে বলে মনে হচ্ছে জগপতি বাবু। তা তো হবেই, বর্দাকে বড্ড ভালোবাসতাম, ওনার খুনটা ঠিক মেনে নিতে পারছি না। মন খারাপটা বর্দার খুনের জন্য কি, নাকি গতকাল রাতে সুজিতকে খুন করতে পারেননি বলে? কোনটা? রুদ্রকেশ বলে কি? আমরা সবাই জগপতির দিকে তাকালাম। জগপতি চিৎকার করে বলল, কি বলছেন কি আপনি? পাগল হলেন নাকি? সুজিত আমার ছোটবেলাকার বন্ধু, কি প্রমাণ আছে আপনার? আপনার সব জায়গায় যেচে ঢুকতে যাওয়ার বিষয়টা আমাকে ভাবিয়েই তুলেছিল। আমি যা করছি সবই আপনার জানার ইচ্ছে। বড্ড বিরক্তিকর আপনি জানেন। ভাবলেন যে আমাকে বাঁচিয়ে রাখলেই হবে, সুজিত না থাকলেও তো হয়েই যাবে, কারণ আপনার মনে হয়েছিল যে আপনার উপর সন্দেহ হতে পারে। আর সুজিত আমাকে বলল যে আপনি নাকি গতকাল নিজেই আলাদা ঘরে শুতে গেছেন। এটা স্বাভাবিক, আপনি সাথে থাকলে তো আর সুজিতকে খুন করা যেত না। সুজিত খুন হলে পুলিশ আপনাকেই অ্যারেস্ট করত। আর ঠাকুরমশাইও বললেন তার সহকারীকে। একটা খুনির কথায় ভিত্তি করে আপনি আমাকে এভাবে খুনি বলছেন? হঠাৎ খেয়াল করলাম বৌমা সিঁড়ি দিয়ে নামছে। রুদ্রকেশ বৌমার দিকে তাকিয়ে বলল, এই তোমাকে যেটা বলেছিলাম সেটা করেছো তো? হ্যাঁ, এই নাও। বলে একটা প্লাস্টিকের মোড়া একটা জিনিস রুদ্রকেশের হাতে দিল। রুদ্রকেশ ওটা নিয়ে বড়ালবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, বড়ালবাবু, এতে আপনি জগপতি বাবুর ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এটা সেই খুঁটটা যেটা দিয়ে জগপতি বাবু সুজিতকে খুন করতে গেছিলেন। এটা দিয়েই হয়তো বরদাকেও খুন করা হয়েছে, কারণ তারপরে তো আর জগপতি বাবু বাড়ি থেকে বেরোতেই পারেননি যে নতুন একটা খুঁড় কিনবেন। এটা বরং ফরেন্সিকে দিলে আপনি কিছু হয়তো পেয়েও যেতে পারেন। আমি সত্যকে বলেই রেখেছিলাম যে আমি যখন এখানে আসবো তখন যেন জগপতি বাবুর ঘরে ঢুকে খুঁড়টা খুঁজে নিয়ে আসে। আর এই সেই খুঁড়। হঠাৎ দেখি খুব জোরে হুঙ্কার দিয়ে জগপতি রুদ্রকেশের দিকে তেড়ে গেল। আর রুদ্রকেশ ঠিক তখনই পকেট থেকে রিভলভারটা বের করে সামনে ধরল। বলল, এগুলো করে আর কোনো লাভ নেই জগপতি বাবু। এই কনস্টেবল! বলতেই একজন কনস্টেবল এসে জগপতির হাতে হাতকড়া পরিয়ে দিল। রুদ্রকেশ বন্দুক নামালো। বড়ালবাবু বললেন, ব্যাস, সবই তো মিটে গেল। তাহলে এনাদের আপাতত লকআপে পাঠিয়ে দিই। দাঁড়ান দাঁড়ান, ওরা যে জিনিসটার জন্য এতগুলো খুন করলো সেগুলো একবার চাক্ষুষ দেখবে না? মেধাপতি বাবু বললেন, আপনি গুপ্তধনের হদিশ পেয়ে গেছেন? হ্যাঁ, মনে তো হচ্ছেই। চলুন, আপনারা সবাই চলুন। আধ ঘন্টার মধ্যে সবাই মিলে জঙ্গলে উপস্থিত হলাম। মন্দির এখন আমাদের সামনে। রুদ্রকেশের কথায় কনস্টেবলরা 2 কয়েদিকেও নিয়ে এলো। রুদ্রকেশ একবার ধাঁধাটা আওড়ালো, 3 তিরিক্ষে হবে 9 বা পদক্ষিণ, নিশ্চিত জয়। গৃহ রাখে যারা খাড়া, ভীষণ ভুল একটু দাঁড়া। পদ্মা মেঘনা তিস্তা সিন্ধু, বাড়ি ক্ষান্ত বিন্দু বিন্দু। সেথায় স্বর্ণ রূপের স্থান, কর বিশ্বকর্মার জয়গান। গুপ্তধন যে মন্দিরেই আছে সেটা বোঝা যায় ধাঁধার শেষ শব্দগুলোয়। 3 তিরিক্ষে হবে 9 বা পদক্ষিণ নিশ্চিত জয়, মানে মন্দিরে ঢুকে। রুদ্রকেশ মন্দিরে ঢুকলো, সঙ্গে আমরাও। 1 2 3 4 9টা স্তম্ভ গুনল। গুনে 9 নম্বর স্তম্ভটার কাছে গিয়ে দাঁড়ালো। গৃহ রাখে যারা খাড়া, মানে যারা বাড়ি দাঁড় করিয়ে রাখে, অর্থাৎ স্তম্ভ। কিন্তু পরের লাইনটা,
ভীষণ ভুল, একটু দাঁড়া, মানে স্তম্ভ না। রুদ্রকেশ বড়ালবাবুর দিকে তাকিয়ে বলল, বড়ালবাবু, আপনার কাছে খোঁড়া যাবে এমন কিছু আছে? জানা গেল শাবল জাতীয় একটা জিনিস জিপে আছে, কনস্টেবল আনতে গেল। স্তম্ভ না, পদ্মা, মেঘনা, তিস্তা, সিন্ধু, বাড়ি ক্ষান্ত বিন্দু বিন্দু। এখানে বাড়ি মানে জল, ক্ষান্ত বিন্দু বিন্দু, পদ্মা, মেঘনা এসব তো নদী, তার মানে বাঁধ। জল ক্ষান্ত করে বাঁধ, এখানে বাঁধ কোথায় বলুন তো? রুদ্রকেশ দেওয়ালে হাত বুলালো, তারপর হঠাৎ কনস্টেবলের হাত থেকে ওই শাবল জাতীয় জিনিসটা নিয়ে দেওয়ালে একটা মোক্ষম আঘাত করলো। তারপর আর একটা, এবারে আরো জোরে। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে পাথর ভেঙে পড়ল। দেখলাম দেওয়ালের ভেতরে রাখা রয়েছে বড় বড় সোনার ও রূপোর ইট। এই নিন, আমার কাজ শেষ। মেধাপতিবাবু এগিয়ে এলো, কাঁপা কাঁপা হাতে দেওয়ালে গাঁথা সোনায় হাত দিল। আমি একবার জগপতির দিকে তাকালাম, খারাপ লাগলো বড্ড। বড়ালবাবু বললেন, তাহলে রুদ্রকেশ বাবু, আপনার কাজ শেষ, এবার তো চলুন আমাদের বাড়ি। রুদ্রকেশ হেসে বলল, আপনি দেখছি ব্রেকফাস্ট না করি আর ছাড়বেনই না। চলো সুজিত। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন সত্য সন্ধানী রুদ্রকেশ বসুর গল্প মূর্তিচৌর্য রহস্য। গল্পটির কলমে পর্ণব ভট্টাচার্য, গল্প পাঠে আমি সৌরভ। রুদ্রকেশের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে রৌনিক, বর্ণালী, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।